গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন মনীন্দ্র গুপ্তের লেখে একটি উপন্যাস অনুপমা। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। প্রতিদিনের মতো বিকেলে স্কুল থেকে ফিরে এলো অনুপমা। খুশিতে আজ ওর মুখটা উজ্জ্বল। এই বিস্তৃত পৃথিবীর অরণ্যের একটিমাত্র কুসুমকে সে চেনে। আজ শৈশব তার সঙ্গে পরিচিত। সে অরুণা। একটি বিধুর বীণায় ওরা যেন পরস্পর বিজড়িত দুটি তার। আরেকটি খুশিতে উজ্জ্বল হলে তার কল্লোলে আরেকটি হয় মুখর। আজকে রাত্রি ফুরালে প্রভাতের নতুন আলোর সঙ্গে সঙ্গে অরুণার মুখও প্রতিভাত হবে তার নিস্তরঙ্গ মানুষলোকে। সে আসন্ন উচ্ছ্বাসের কথা ভাবতেই পারে না যেন অনুপমা। নিজের ঘরটিতে এসে স্কুলের পোশাকটা পর্যন্ত আজকে বদলাল না। হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়। তারপর মনের মতো একখানি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড গ্রামোফোনের সঙ্গে সংযোজিত করল। আর গানের সঙ্গে সঙ্গে ছেলে মানুষের মতো নিজের কণ্ঠ দিল মুক্ত করে। দীর্ঘদিনের পিঞ্জরাবদ্ধ পাখির আকস্মিক মুক্তির উত্তেজনার মতো সে উদাত্ত স্বরে সচকিত হল তার ক্ষুদ্র কক্ষ। একটি রেকর্ডে পরপর 3 বার বাজালো অনুপমা। এই উল্লাস, এই মুহূর্তের প্রাণ স্পন্দনে আজ বহুদিন পরে অনুপমা উজ্জ্বল হয়ে উঠল। মনে মনে হিসেব করে দেখল তা প্রায় 12 বছরেরও বেশি। ঠিক সেই মুহূর্তে অনুপমার এমনি মানসিক সন্ধিকণে বহু যুগের ওপার থেকে যেন নেমে এলো গৌতম। একটা উদ্ভ্রান্ত ব্যাকুলতায় আচ্ছাদিত সারা মুখ। চোখের ভেতরে ভাসছে নিদারুণ বঞ্চনার কুয়াশা। তবু দুখানি শুষ্ক অধরে তার কি অপূর্ব স্নিগ্ধতা, কি সুন্দর সংকোচ। অনুপমার আয়ত আঁখির পরিধি যেন আরো স্ফীত হল কিছুটা। তুমি? বিশ্বাসই করতে পারছে না নিজেকে আজ অনুপমা এই অদ্ভুত মুহূর্তে। তবু একটু সহজ হবার অভিনয় করল। আজকেও কি রাত্রির মতো আশ্রয় নিতে এসেছ নাকি? বড় বড় চোখ দুটো তুলে অনুপমার দিকে একবার চাইল গৌতম। জীবনে এই প্রথম। অনুপমা ভাবল হয়তো আজকে একটি অপরিচিত মেয়ের দিকে স্পষ্ট করে দৃষ্টি মেলে দিল গৌতম। তার দৃষ্টিতে এত দীনতা, এমনি বিস্ময়। তোমাকে যখন দিদি বলে ডেকেছি, তোমার পায়ে হাত দিয়ে একবার যখন প্রণাম করেছি, আশা ছিল আমার বিপদের দিনে একমাত্র তোমার কাছ থেকে সহানুভূতি পাব। কিন্তু যখন বিপদ এলো ঘনিয়ে, তোমার রসিকতার নির্ঝর এতটুকু ম্লান হলো না অনুদি। যাক, দুঃখ নিয়েই আমার জীবনযাত্রা। তবু প্রাণ ভরে একটি দিনও যদি কাঁদতে পারতুম, এ দুঃখ তবে আমার হয়তো অনেকটা লাঘব হতো। শেষের দিকে কণ্ঠ ভারী হয়ে এলো গৌতমের। কিছুক্ষণ সে স্তব্ধ হয়ে রইল। ছি ভাই, তোমার সম্বন্ধে যদিও কিছু জানি না, তবু এত বড় অপবাদটা আমায় দিও না। গ্রামোফোনের সাউন্ড বক্সটা হাতের এক ঝটকায় তুলে আনলো অনুপমা। তারপর দ্রুত বেগে এগিয়ে এলো গৌতমের কাছে। বিশ্বাস করো, তোমার দিদি বলে ডাকা শুধু আমার কানেই মিষ্টি লাগছে তা নয়, এ ডাক, এ আহ্বান আমার কাছে পরম সম্পদ হয়ে থাকবে গৌতম। অনুপমা সান্নিধ্য ত্যাগ করে একটা চেয়ারে এসে বসল গৌতম। একটা সামান্য আঘাতে তার মুখটি কেন এত অসহায় দেখালো সে কথাই ভেবে পেল না অনুপমা। হ্যাঁ, আজকে আমি সব কথা বলে যাব তোমাকে। তবু যার গায়ে আগুন লেগেছে, অন্য লোকে জল নিয়ে এলেও কি তার জ্বালা বুঝতে পারে? যে ডুবে যাচ্ছে অনুদি, তীরের থেকে কাঁদলে সে কি বাঁচে? ছলছল করে উঠল গৌতমের চোখ দুটো। চোখের পাতার উপর তার কার যেন আসন্ন আবির্ভাব আভাসিত হল। বাবা আমার বিহার সেক্রেটারিয়েটের মস্ত বড় চাকুরে। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি দুহাত ভরে আনন্দের সুধা পান করেছেন। আমার দিকে তার দৃষ্টি দেবার এতটুকু তাই সময় নেই। ভাবি না সেজন্য কিছুমাত্র, কিন্তু আজকেও মনে পড়ে মার সেই উপবাস ক্লিষ্ট রোগ পাণ্ডুর মুক্তির কথা। অথচ বাবার চরিত্রের প্রতি বিশ্বাস তার ছিল কত গভীর। আমি তখন মাত্র 12 বছরের। অনেক রাত্রেই বাবা বাড়ি ফিরতেন না, আর আমি সারা রাত মার কাছে শুয়ে শুয়ে দেখতুম সমস্ত চোখ তার ভেসে যাচ্ছে জলে। জিজ্ঞাসা করতে সাহস হতো না,
কারণ বলবার হলে আপনা থেকে আমাকে তা জানাতে পারত। বাবার এই অধ্যায় প্রায় 4 বছর ধরে চলল। এদিকে আমি আস্তে আস্তে বড় হয়ে উঠলুম। বাবার এই অবিশ্রান্ত অপব্যয়ের প্রতি প্রথম যেদিন প্রতিবাদের ধ্বনি তুললুম, সে পুরস্কারের গৌরব এখনো অঙ্গে অঙ্গে উজ্জ্বল হয়ে আছে। আমাদের এই নিত্য সংগ্রামের মাঝখানে একদিন একটি বিপদের রেখা এসে পড়ল। দীর্ঘ 2 মাস অর্থাহার আর অবহেলার কঠিন স্তর অতিক্রম করে চিরদিনের মতো বাবাকে ক্ষমা করে গেল আমার মা। চোখের জলে রুমালটি ভিজে উঠল গৌতমের। একটি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আবার সে মুখরিত হয়ে উঠল। শেষ বাধাটি যেদিন নিশ্চিহ্ন হয়ে গেল, আমাদের ঘরে একটি নতুন অতিথির আগমন হলো। বাবার কাছে তার নাম মাঝে মাঝে শুনেছি, মিস মার্লিন, বাবারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঘরে একটি অপরিচিত বিদেশিনীর আবির্ভাবে মন আমার অতিষ্ঠ হয়ে উঠল। তবু মুখ ফুটে কিছু বলবার উপায় ছিল না। একটি দিনের ঘটনা আমার মনে আছে। রাত্রে খাবার পর আমি আমার ঘরে এসে শুয়েছি। এমন সময় একদিন আমার বিছানার কাছে এসে উপস্থিত সেই মেয়েটি আর কোনো কথা না বলে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আমার মুখে ওর মুখ রেখে বলল, মাই ইয়ং প্রিন্স, মাই সুইট ডার্লিং। আরও কত কি! ভয়ে আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগল। আমি শেষে এক দৌড়ে চলে এলুম সোজা একেবারে রাস্তায়। তবু আমার কাঁপুনি যায় না। তারপর থেকে যখনই তার সঙ্গে দেখা হয়েছে, এমনভাবে আমার দিকে চেয়ে হাসত, এমন করে চোখে ইশারা করত, আমার কীরকম যেন সেদিন মনে হতো, ভারী বিশ্রী লাগতো সেসব। দেখলুম 2 দিন অফিসে গেল না অসুখ বলে, আর আমি 2 দিন সমস্ত পাটনা শহরে পালিয়ে পালিয়ে বেড়ালুম। বাবার কানে একদিন উঠল আমার স্পর্ধার অভিযোগ। আমি নাকি একদিন তার হাতখানা চেপে ধরেছিলুম। বিশ্বাস করো অনুদি, আমি একটি দিনের জন্যও তার পা পর্যন্ত স্পর্শ করিনি। আর মেয়েদের গায়ে হাত দেয়া যে অপরাধ, তাও আমি সেদিন প্রথম জানলুম। এরপরে বাড়িতে থাকা আমার অসম্ভব হয়ে উঠল। আমাকে নির্জনে পেলেই রাশি রাশি চকোলেট কিনে দিত, আর আমি সেগুলো ছুতুম না বলে রোজই বাবার কাছে গিয়ে মিথ্যে করে আমার নামে লাগাতো। আমি নাকি তার শোবার ঘরে ঢুকেছিলাম, আমি নাকি তাকে বাথরুমে স্নান করতে দেখেছি। বাড়ির সঙ্গে এরপর থেকে সমস্ত সম্পর্ক আমার ছিন্ন হয়ে গেল। পথে বেরিয়ে ভাবলুম, এখন কি করি? অত বড় লোকের ছেলে হয়ে আমি লেখাপড়া শিখিনি, আমি মানুষ হতে পারিনি। চারিদিক যেন অন্ধকার দেখলুম। 7 দিন পথে পথে ঘুরে এমন একটি জায়গায় এসে পড়লুম, তাকে সবাই বলতো টেরোরিস্ট ডেন, অথচ বাইরে থেকে তার কোনো আভাসই পাওয়া যেত না। সে যাই হোক, আমি ভাবলুম এই বা মন্দ কি। কিন্তু একদিন যখন শুনলুম আমাকে একটি পিস্তল দিয়ে একটি ব্যাংক লুট করতে হবে এদেশের জন্য, আমি ভয়ে তখন কাগজের পাতার মতো ক্ষীণ হয়ে গেলুম। কিন্তু প্রথমবার অকৃতকার্যতার জন্য হলো আমার 3 বছরের সশ্রম কারাদণ্ড। নতুন জীবনের বিচিত্র স্বাদ গ্রহণ করে যখন বেরিয়ে এলুম, তখন দেখলুম অনেককে আমি আর চিনি না। সেই থেকে নিজে দল গঠন করে প্রতিজ্ঞা করলুম, অত্যাচারের বিরুদ্ধে প্রয়োজন হলে এমনকি সশস্ত্র প্রতিবাদ করতে পর্যন্ত পিছপা হব না। সেই মহাস্পথের পুরস্কার এই যাযাবরের বৃত্তি, এই নিদারুণ অবহেলা আর এই সীমাহীন যন্ত্রণা। এই পর্যন্ত বলে গৌতম স্তব্ধ হল। 2 চোখ দিয়ে তার ইতিমধ্যে নেমেছে সহস্র অশ্রুরেখা, আর সেই বিবর্ণ মুখের উপর অসংখ্য বিষণ্ণ প্রতিধ্বনিতে তাকে দেখালো পৃথিবীর সব থেকে ব্যর্থ, সব থেকে অসহায় একটি হতভাগ্য কিশোর, যার জীবনে প্রাচুর্যের বসন্ত ছিল আশৈশব, যার স্বপ্নে পৃথিবীর সমস্ত বাসনা সার্থক হতে পারত। সেই উজ্জ্বল লগ্নে যেন একটি নির্মম নিয়তির আহ্বান এসে তাকে নিষ্প্রভ দিগন্তের দিকে পথ চিনিয়ে নিয়ে গেল। সেখানকার প্রকৃতি গৌতমের কাছে এতটুকু পরিচিত নয়। তার 12 বছরের রূপকথার স্বপ্নে একদিনও তাকে কল্পনা করেনি গৌতম। আর অনুপমা ছলছল চোখে বসে রইল একটি মূর্তিমতী বিষাদের মতো। এত বড় আঘাত সমস্ত জীবনে একবারও সে অনুভব করেছে কিনা সে খুঁজে পেল না। একটি 19 বছরের কিশোরের জীবনে বেদনার এমনি উত্তাল তরঙ্গ ভঙ্গ কি করে যে সম্ভব হতে পারে, 2 হাতে মুখ ঢেকে সে কথাই শুধু ভাবতে লাগলো অনুপমা।
চেনা নেই, জানা নেই এক বিন্দু, যার পদধ্বনি হৃদয় একটিবারের জন্য সে অনুভব করেনি। কোথা থেকে সেই অলক্ষ্য অদৃশ্য ধূমকেতু তার জীবন আকাশে উদিত হয়ে মনের সমস্ত দিগন্ত উজ্জ্বল করে দিয়ে গেল। আর দুঃখ নেই, অনুপমা ভাবল, আর দুঃখ নেই তার জীবনে। সমস্ত ক্লান্তির মেঘ পুঞ্জ আজকে এই মুহূর্তে বৃষ্টি হয়ে ঝরে গেল তার মন থেকে। প্রাণ ভরে একবার সে নিঃশ্বাস নিল মুক্ত বাতাসের, উজ্জ্বল আলোকের আর অভিনব অনুভূতির। শেষ একবার উঠে দাঁড়িয়ে গৌতমের কোলের ওপর লুটিয়ে পড়ল একটি লাজ নম্র প্রণতির মতো। আর অনুপমার পিঠের ওপর কান পেতে জীবনে প্রথম শুনল গৌতম একটি হৃদয়ের স্নিগ্ধতার গোপন আহ্বান। ঝরা বকুলের মতো তার মুক্ত করবীর সৌরভ সমস্ত মুখে বিচ্ছুরিত হল তার, আর কৃতজ্ঞতায় দুটি চোখ স্বপ্নের মতো জড়িয়ে এলো গৌতমের। অনেকক্ষণ ধরে বলবার একটি কথাকেও সে আবিষ্কার করতে পারল না। তোমার কাছে হেরে গেলাম গৌতম। আমার জীবনে তুমি প্রথম ফুল ফোটালে ভাই। তুমি আমাকে পাগল করেছ। তুমি আমার দুঃখের দেশের রাজকুমার। আয়ত সজল দুটি চোখ তুলে গৌতমের মুখের দিকে চেয়ে রইল অনুপমা। সে দৃষ্টির ভাষা নিস্তরঙ্গ আকাশের মতো নিরুদ্বেগ, প্রশান্ত সমুদ্রের মতো বেদনার পরিধিতে সুগভীর। আর তুমি, তুমি আমার কি জানো নদী? আমার আলো, আমার আশা, আমার চির বেদনা সহযাত্রী। তোমার সঙ্গে রিক্ততার ঋতুতে আমার পরিচয়। সমস্ত ফুল ঝরিয়ে আমি যখন সর্বহারা, এমন সময়ে তুমি এলে। আমার আদিগন্ত মন মরুভূমিতে প্রথম নামল শ্রাবণের ধারা। আমি ভেসে চললুম তোমার বাঁশির সুরে, তোমার হৃদয়ের আলোর প্লাবনে। বলতে বলতে দুহাত দিয়ে অনুপমাকে দাঁড় করালো গৌতম। ক্ষমা করো তুমি, যে ভাষায় কথা বলছি আজ তা হয়তো অসঙ্গত, অন্যায়, তবু মিনতি। তোমার মহত্বে, তোমার উদারতায়, তোমার মমতায় আমি আবার যখন সব ফিরে পেয়েছ নদী, তখন তোমাকে যাবার আগে একবার রাঙিয়ে দিয়ে যেতে চাই কথার তুলি দিয়ে। আমাকে নিষেধ করো না, আমায় ভুল বুঝো না তুমি। আমার অফুরন্ত ভাবনার মাঝখানে তোমার কথা ভাববার হয়তো সময় পাই না, কিন্তু সে রাত্রির স্মৃতি, সেই বর্ষণমুখর আকাশের অফুরন্ত রিমঝিমের মাঝখানে তোমার যে মূর্তি আমি দেখছিলুম, তা জীবনে কোনো দিন ভুলব না। আমার সমস্ত কাজে, সমস্ত উদ্যমে ওই ঘটনাটুকুই হয়ে আছে অনুপ্রেরণার মন্ত্র। তোমার কাছে আজ এসেছি, একদিন এসেছিলুম, আবার হয়তো আরেকদিন আসব। তবু মনে হয় তুমি আমার আপনার দিদি, আমার যুগ যুগান্তরের অসীম শ্রদ্ধার পাত্রী। হাত ধরে আস্তে আস্তে বিছানার কাছে গৌতমকে নিয়ে এলো অনুপমা। একটি কথারও বিনিময় তার যেন আজ সম্ভব হচ্ছে না। বিস্ময়ের আরেকটি আবর্তে আবার পথ হারালো অনুপমা। তোমাকে দুঃখ দিয়েছি গৌতম, না জেনে তোমাকে সেদিন সন্দেহ করেছি। আমি যে মেয়ে ভাই, তাই সেদিন না করে উপায় ছিল না। আর তোমাকে দূর থেকে যে চিনে নেব এমন যোগ্যতাও তো সেদিন আমার ছিল না। কিন্তু আজ মনে হচ্ছে আমার জীবনে তুমি না এলে, তোমার পদচিহ্ন আমার বনানীতে না জাগলে আমার সমস্ত জীবন ব্যর্থ হয়ে থাকত। কিছুই পাইনি আমি, তবু তুমি না এলে কোনো দিন কিছু পেতুম না। তুমি আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। এক নিঃশ্বাসে বলে গেল অনুপমা, কেঁপে কেঁপে, জড়িয়ে জড়িয়ে কিছুটা। কিন্তু সব কথা যে এখনো বলা হয়নি আমার। বাবা সেই মিস বার্লিনকে আজ প্রায় বছরখানেক হলো বিয়ে করেছেন। অতএব বাড়ি ফিরে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। তাই যদি ঘুরতে ঘুরতে কখনো সখনো এখানে এসে পড়ি, তুমি আমাকে ফিরিয়ে দিও না লক্ষ্মীটি। অনুপমার হাত দুটি ধরে আকুল হয়ে প্রার্থনা জানালো গৌতম। আজ এসেছি একটা কাজে। আজ রাত্রের অন্ধকারে গা ঢাকা দিয়ে চলে যেতে হবে দানাপুরে। সেখানে আমাদের খুব জরুরি বৈঠক। আগামী 3 মাসের কর্মতালিকা নির্ধারিত হবে সেখানে। কিন্তু আজ সমস্ত দিন পেটে কিছু পড়েনি ভাই অনুদি, যা হোক কিছু এনে দাও। 19 বছরের কিশোরের কণ্ঠ উদ্বেলিত হল একটি কুণ্ঠিত আবেদনের দীনতায়। কি পাগল ছেলে তুমি গৌতম! এমনভাবে তুমি প্রার্থনা করছো যেন তুমি ভিক্ষুক আর আমি রাজরানী। তবু আমার সমস্ত ঐশ্বর্য এই মুহূর্তে তোমায় দান করলুম গৌতম। বলো, কি খেতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো?
তোমার সকালের রান্নার যা অবশিষ্ট আছে তার থেকে একটু দাও অনুদি, সেই আমার সব থেকে প্রিয়। হেসে হেসে বলল গৌতম। আর একবার বিস্মিত হল অনুপমা। এই অদ্ভুত অপূর্ব কিশোরের কাছে বারবার এমন করে সে কেন নিষ্প্রভ হয়ে যাচ্ছে? তার কোনো রহস্যই সে যেন আবিষ্কার করতে পারছে না। শুধু চোখ ভরে তার বিস্ময় সঞ্চিত হয়ে উঠছে। এক নিঃশ্বাসে খাবারের সবটুকু লুটেপুটে নিঃশেষ করে দিল গৌতম। মনে হলো যেন কোনো যুদ্ধযাত্রার এক অস্থির প্রস্তুতি। তাড়াতাড়ি হাত ধুয়ে সে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ অনুপমার শাড়ির একটা আঁচল টেনে তার জলে ভেজা মুখটি মুছতে মুছতে বলল, আজকে চলি। যাবার আগে শুধু তোমাকে একটা জিনিস উপহার দিয়ে যেতে চাই। আমার বিশ্বাস তুমি তা ভয়ের জন্য প্রত্যাখ্যান করবে না। অনুপমার সমস্ত অঙ্গ থরথর করে কেঁপে উঠল এক অজানা উল্লাসে। এক আসন্ন আশঙ্গ লিপ্সার তরঙ্গ স্পন্দিত হলো তার অঙ্গে অঙ্গে, শিরায় শিরায়। এই জিনিসটি তোমার কাছে রেখে দাও, 2 দিন পর ফিরে এসে আমি নিয়ে যাব। বলতে বলতে পকেট থেকে কাগজে মোড়া একটি ভারী জিনিস অনুপমার হাতের ভেতরে গুজে দিল গৌতম। তারপর দরজা দিয়ে ঝড়ের মতো মিলিয়ে গেল অন্ধকারে। আর অনুপমা অবাক হয়ে চেয়ে দেখল সেটা একটা অটোমেটিক রিভলভার। হাতে নিয়ে ছুটে এলো দরজার কাছে, কিন্তু ততক্ষণে হয়তো যশটির সীমারেখাও অতিক্রম করে গিয়েছে গৌতম। বাইরে শুধু গহন অন্ধকার, যতদূর দৃষ্টি যায় শুধুই আবছা, সবই অস্পষ্ট। সে রাত্রে বিছানায় শুয়ে প্রাণ ভরে কাঁদল অনুপমা। যেখানে সহজ অধিকারের বাহু অনায়াসে প্রসারিত করতে পারত গৌতম, যেখানে তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, যেখানে সে ছিল সম্রাট, সে সম্ভাবনাকে এমনভাবে দুপায়ে দলিত করে গেল গৌতম। সে কথাটাই শুধু রাত ভরে ভাবতে লাগল অনুপমা। আকাশের সমস্ত নক্ষত্র ছিল তার প্রতি উন্মুখ হয়ে। তরঙ্গে তরঙ্গে অবিশ্রান্ত সুরের ভেতরে তার প্রতি আহ্বান ছিল উজ্জ্বল। আর সে আকাশটাকে একটি মুহূর্তের জন্য দীপান্বিত করে ধূমকেতুর মতো নিশ্চিহ্ন হয়ে গেল গৌতম। ছেলে মানুষ, একবার ভাবল অনুপমা। ছেলে মানুষই সে। এখনও তার জীবনে বাঁশি বাজেনি যৌবনের। নিজের প্রতি, অনুপমার প্রতি বুঝি তাই এমন করে অন্ধ গৌতম। আর একটি রাত্রিকে সে উজ্জ্বল করে যেতে পারত। অনুপমা নিঃসঙ্গ বালুচরে আরেকটা স্নিগ্ধ পদচিহ্ন সে এঁকে দিয়ে যেতে পারত অনায়াসে। যশোডিতে যখন এসে ট্রেন পৌঁছল, রবিবারের আকাশ তখন অস্পষ্ট কুয়াশায় ভোর ভোর। এরই ভেতরে বিহার পরগনার প্রান্তে প্রান্তে অঘ্রাণের আহ্বান ছড়িয়ে দিয়েছে তার আসন্ন শীতের ম্লানিমা। সমস্ত রাত্রির শীতের উত্তাপ আর অস্পষ্ট অরুণোদয়ের আভাসে গাছের চূড়ায় আর স্টেশনের ল্যাম্পপোস্টে পুঞ্জীভূত হয়ে আছে নতুন মেঘের সম্ভাবনা। কোটের কলারটা আরও ভালো করে টেনে দিল অরুণা। তারপর সুকুমারের হাত ধরে নেমে পড়ল গাড়ি থেকে। ছোট্ট সুইটকেসটা নিজের হাতে রাখল, আর একটি হাতে সুকুমারকে টেনে নিয়ে চলল সোজা গেটের দিকে। তার উজ্জ্বল যৌবনের জলতরঙ্গে সমস্ত স্টেশনটি স্পন্দিত হল। তার কলরবে যেন দীর্ঘদিন পরে যশোডি স্টেশনে বান ডাকল প্রাণের। আর গেট পার হতে দেখা গেল অনুপমাকে। কে বলবে সে অরুণার সহদরা? সুকুমার প্রথম দৃষ্টিতে অনুভব করল আকাশের এমনি অস্পষ্ট আলোকের মতোই অনুপমা স্নিগ্ধ। সমস্ত রাত্রির অবিরাম যন্ত্রণার শেষে প্রত্যুষের প্রথম সূর্য প্রশোভান্ত আকাশের মতো পাণ্ডুর মনে হল অনুপমাকে তার। সুকুমারের 2টি চোখ এলো বিস্ময়ে ভরে। পরিচয় করিয়ে দিই এর সঙ্গে, আমাদের কলেজের বাংলা সাহিত্যের অধ্যাপক, নাম সুকুমার সোম। চিঠিতে এর কথা লিখতে পারেনি, তার কারণ এর আসার কথা ছিল না। পরে অনুপমার দিকে মুখ ঘুরিয়ে বলল সুকুমারকে, আর ইনি আমার দিদি, এখানকার ভিক্টোরিয়া স্কুলের টিচার, নাম অনুপমা রায়। নীরাভরণ হাত দুখানি তুলে সুকুমারকে নমস্কার করল অনুপমা। কঙ্কনের একটা কিঙ্কিনি যদিও তাতে ধ্বনিত হল না, তবু সুকুমারের হৃদয়ে এই অলঙ্কারহীনতার মঞ্জির কেমন যেন একটি অব্যক্ত ঝঙ্কার দিয়ে উঠল। আমার কি সৌভাগ্য আপনি এসেছেন, কিন্তু অরুণা চিঠিতে আমাকে আভাসই দেয়নি বলে স্টেশনে আপনাকে চিনে উঠতে পারিনি, সেজন্য ক্ষমা করবেন।
হাসতে হাসতে প্রতীক্ষিত একটি টমটমে দরজা খুলে দিল অনুপমা। দুজনে না ওঠা পর্যন্ত কিছুতেই সে গাড়িতে উঠল না। গাড়ি চলতে লাগলো স্টেশন রোড দিয়ে। প্রথম পথটুকু মসৃণ ও মোলায়েম, তার পরেরটুকু রুক্ষ, অসমতল আর বন্ধুর। অসংখ্য অনভ্যস্ত ঝাঁকুনি অরুণার মুখে ফোটালো বিরক্তির রেখা। শুধু সুকুমার পথের দিকে তাকিয়ে সমস্ত পথের শোভাকে নীরবে অনুভব করতে লাগল। ও দিদি, কোচম্যানকে একটু আস্তে চালাতে বল না, এ দুঃখে তো মফস্বলে আসি না। লকলক করে উঠল অরুণা আগুনের শিখার মতো। পরে সুকুমারের দিকে মুখ ফিরিয়ে বলল, আপনার নিশ্চয়ই খুব অসুবিধে হচ্ছে না সুকুমার বাবু? কি করব বলুন, এদেশের পথঘাট এমনই বৃষ্টি, আর দিদিও বেছে বেছে এমন গাড়ি ঠিক করেছে যাতে ভদ্রলোক চড়তে না পারে। পথের দিকে যেয়ে অনুপমা হাসল একবার। গাড়ি চলেছে চাবুকার ঘণ্টা ধ্বনির তালে তালে। এখনো ভালো করে ভোর হয়নি যশিডিতে। পথের দুপাশে সদ্য জাগ্রত মানুষের কৌতূহল আর বিরক্তির আভাস ধীরে ধীরে ফুটে উঠছে, অথচ তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কোচম্যানের। মঙ্কি ক্যাপে সমস্ত মুখটি ঢেকে সে চলেছে পথের উপর দিয়ে, ভৈরবীর একটা রুক্ষ স্রোতকে বহন করে। সে প্রভাতের প্রথম শব্দের ভগীরথ। টমটমে তাদের বেশি কথা হলো না। পথের দৃশ্য দেখতে দেখতে সুকুমার মাঝে মাঝে চুরি করে শুধু দেখতে লাগল অনুপমার বিষণ্ণ পরিবেশ। ধবধবে জ্যাকেটের উপর সাদা নিরাভরণ শাড়ির প্রান্ত প্রতিফলিত হয়ে চলেছে তার প্রথম উষার অনুরাগ ভরা দৃষ্টিতে। আর বিমর্ষ শুকতারার স্তিমিত উপস্থিতির মতো অনুপমাকে মনে হল এই বিহার পরগনার রুক্ষ বন্ধুর পথে যেন একটি বিরাট ছন্দপতনের মূর্তিমতী অপরাধ। স্তব্ধ প্রান্তরের উপর দিয়ে তাদের যাত্রা অবশেষে রুদ্ধ হল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে অনুপমা খুলে দিল গাড়ির দরজাটা। সুকুমার লক্ষ্য করল, আবার সেই রাত্রি শেষের জ্যোৎস্নার মতো সাদা হাত প্রসারিত করে অনুপমা প্রাপ্য পাওনা চুকিয়ে দিল কোচম্যানের। নিটল মসৃণ দুটি হাত আর জ্যাকেটের হাতায় সূক্ষ্ম জরির সোনালি কাজ। এমন অপূর্ব সঙ্গতি এর আগে এত বড় কলকাতা শহরেও যেন দেখেনি সুকুমার। অনুপমার ঘরটিকে খুবই সাধারণ মনে হল সুকুমারের, অথচ কি অদ্ভুত সুন্দর লাগলো তার। একদিকে গ্রামোফোন, তিন দিকে ঘিরে রয়েছে তিনটি বেতের চেয়ার। বিছানায় চাদরের সুচিতার সঙ্গে ছড়ানো রয়েছে অনুপমার খোলা চুলের সুরভি। পর্দার হলুদ রঙের প্রতিবিম্ব এসে পড়েছে সমস্ত ঘরটিতে। আর বন্ধ জানালার ফাঁকে ফাঁকে অরুণোদয়ের আহ্বানের ব্যর্থতায় বাংলা সাহিত্যের অধ্যাপক হয়ে অসংখ্য সৌন্দর্য সমুদ্রের সুধা পান করেও আজকে যেন আরেকটি প্রচ্ছন্ন দিগন্ত আবিষ্কার করতে পারল সুকুমার। এমন সহজ পরিবেশ সৃষ্টির জন্য অনুপমাকে সে মনে মনে জানালো অসংখ্য অভিনন্দন। আর মনে হল অনুপমা সত্যিকারের আর্টিস্ট। স্নানাহারের পর্ব যখন শেষ হলো তাদের, অনুপমা ঘড়ির আওয়াজ উৎকর্ণ হয়ে শুনল 10টা। বাথরুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে সামান্য একটু প্রসাধনের স্তর অতিক্রম করে দরজার কাছে এসে বলল, রুনি, তুই দেখিস সুকুমার বাবুকে, আমার আজকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর 4টের ভেতর আমি চলে আসব। আর সুকুমার বাবু, অত্যন্ত দুঃখিত আমি, আমার ঘরে আপনার অতিথি, আর সেই আতিথেয়তা দেখাতে আমাকেই কিনা চলে যেতে হচ্ছে। তবু রুনি রইল, ওই সব দেখাশোনা করবে। সাদা ক্যানভাসের চটি পায়ে আস্তে আস্তে মিলিয়ে গেল অনুপমা। আর অমনি দরজা বন্ধ করে এক লাফে অরুণা উন্নীত হল বিছানায় সুকুমারের বাহুবন্ধনে। বাবারে বাবা, প্রাণ হাঁপিয়ে উঠেছিল, কতক্ষণ ধরে চুপচাপ থাকা যায়। বলতে বলতে সুকুমারের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল অরুণা, আর সুকুমার তাকে আহ্বান করে নিল তার তনুর উত্তাপের ভেতরে, তার তরঙ্গিত বুকের সমুদ্রের মাঝখানে। অঘ্রাণের বিকেল 4টে বাজার সঙ্গে সঙ্গে হাওয়ায় ভেসে আসে বিষণ্ণতার সুর। পথের দুপাশের গাছের পাতায় ঝিরঝির করে বাজে তার পুরবী। জোরে জোরে পা চালালো অনুপমা। কানের দুপাশ দিয়ে বাতাসের সশব্দ প্রতিবাদ কতবার তার গতি মন্থর করে দিতে এলো, এতটুকু ভ্রুক্ষেপ তবু সে করল না। কিন্তু সমস্ত পথ ভরে যার কথা ভাবল সে অরুণা নয়,
সুকুমারও নয়, সে গৌতম। আগের দিন গোধূলিতে যে এসেছিল একটি অপরিচিত গ্রহের মতো, এতক্ষণে হয়তো সে দানাপুরের একটি অতি নিশ্চিন্ত পরিবেশে নিস্তব্ধ হয়ে আছে। সমস্ত দিন পথ হেঁটেছে, হয়তো কোথাও কারো কাছে মুহূর্তের জন্য সে এতটুকু নির্ভর করেনি। ধুলোয় মলিন সেই গেরুয়া রঙের দৃষ্টি, সে দুটি হাতের কম্প্র নম্রতা, এক অলক্ষ্য সীমান্ত থেকে কল্পনা করতে লাগল অনুপমা। আর কল্পনা করে সে ক্লান্ত হল বহুবার। অথচ সুকুমারকে একটি অধ্যাপকের বেশি কিছুতেই ভাবতে পারে না অনুপমা। একটি মার্জিত রুচির দীপ্তিতে সুকুমার অত্যন্ত আত্মসচেতন, অথচ নিজের পরিধির সীমা অতিক্রম করার দুঃসাহস সে কল্পনা করে না। শহর সভ্যতায় একটি অনিবার্য পরিণতি যেন সুকুমার, অতীত আর বর্তমানের গৌরবে যে আমরণ উজ্জ্বল। সমস্ত বিকেল সেদিন অরুণাদের সব ঘুরে ঘুরে দেখাতে লাগলো অনুপমা। প্রথম ওর স্কুল, যার সুখ দুঃখের সঙ্গে তার জীবনের সুখ দুঃখও অনেকটা জড়িত। স্কুলের শৈশব কৈশোর এই দুটি স্তরকে সে অতিক্রম করতে দেখেছে, যখন অনুপমার সমস্ত যশিটিকে মনে হতো প্রেতপুরী। স্কুল থেকে নিয়ে গেল স্যানাটোরিয়ামে, একটি অনতি উচ্চ পাহাড়ের উপর অবস্থিত একটি অপূর্ব সুন্দর অট্টালিকা। দূর থেকে শুধু মনে হয় একটি অভিশপ্ত রাজপুরী, কাছে গেলে ফুল ভেঙে যায়, তখন সবকিছু উজ্জ্বল হয়ে ওঠে। সেখান থেকে মিলিটারি একাডেমি, প্রশস্ত মুক্ত প্রাঙ্গণের উপর ভারতের ভাবী সৈনিকের জীবনের বিরাট স্বপ্ন সার্থক হবার প্রস্তুতি পর্ব। একে একে সব ঘুরে ঘুরে দেখাতে লাগলো অনুপমা। আজকে আর নয়, কি বলেন সুকুমারবাবু? একদিনে সবকিছু দেখলে এই ছোট্ট জায়গাটির তবে ভারী দুর্নাম হবে। ও বেচারা এত অল্পে ফুরিয়ে যেতে প্রস্তুত নয়। আঁচলের একটি প্রান্ত আঙ্গুলের সঙ্গে জড়াতে জড়াতে বাড়ির দিকে পা বাড়ালো অনুপমা। রুমালে সেদিন 10 বারেরও বেশি মুখ মুছল সুকুমার। আর অরুণা তার সানগগলস চোখ থেকে একবারও তুলল না, খুলল না গলায় বাঁধা লাল সিল্কের রুমালটা ভুলেও একটিবার। সত্যি এই ছোট্ট শহরে এমন সৌন্দর্যের সমারোহ দূর থেকে কল্পনাই করা যায় না অনুপমা দেবী। আমরা শহরের কৃত্রিম রূপ নিয়ে মুগ্ধ, ভাবতেই পারি না ভারতবর্ষের এমন অসংখ্য অখ্যাত অজ্ঞাত জায়গায় সত্যিকার সৌন্দর্য আছে লুকিয়ে। আর সে আবিষ্কারের চোখ থাকা চাই, যা আমাদের বড় বড় শহরের প্রায় কোনো লোকেরই থাকে না। আরেকবার ভালো করে রুমালে মুখ মুছতে মুছতে বলল সুকুমার, সত্যি অরুণা, এই দেখো, এই আমাদের কথাই বলি, দিনে দুবেলা ট্রামে চেপে কলেজ যায় আসি, আর মাসে বড় জোর 1-8 দিন সিনেমা। ব্যাস, ফুরিয়ে গেল আমাদের শহর দেখা, শহর সম্বন্ধে সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করা। একদিন ইচ্ছেও করে না গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় শহর ছাড়িয়ে অনেক দূরে, কিংবা দল বেঁধে আশেপাশে গ্রাম থেকে হৈ হৈ করে আসে একদিন। কেন, আমাদের কলেজে তো এক্সকারশন ট্রিপের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আরেকবার আপনিও তো তার ইনচার্জ হয়েছিলেন। রুমালের গ্রন্থিটা আরও শক্ত করতে করতে বলে উঠল অরুণা, আর ইশারায় একটা অসঙ্গত ভঙ্গি করে একবার মুখ টিপে হাসল। অনুপমা একবারও তা লক্ষ্য করল না। তার অগ্রগমনের গতি মন্দীভূত হবার কোনো লক্ষণই দেখতে পেল না সুকুমার। ও তোমাদের শহরের ট্রিপের কথা বাদ দাও অরুণা, ও আমার ভালোই লাগে না, অথচ বেশ লাগছে যশিডিকে। চিনি না জানি না এতটুকু, অথচ একটি দিনে এমনি পরিচিত হয়ে গেল, মনে হচ্ছে বিদায় নেবার সময় কষ্ট হবে। একটা সম্মিলিত হাসির তরঙ্গ মুক্ত প্রান্তরের ভেতর উদ্ভাসিত হল। অরসিক পথচারীদের কাছে তা শুধু পরিপূর্ণ মর্যাদা পেল না, সে রাত্রেও আবার রেকর্ড বাজালো অনুপমা। রবীন্দ্রসঙ্গীতের নির্বাচিত অতি পরিচিত পুরবীর সুরে রাত্রির বিবর্ণ বুক আবার মুখরিত হয়ে উঠল। মুখোমুখি দুটো বেতের চেয়ারের ভেতরে আকণ্ঠ নিমগ্ন হয়ে উৎকর্ণ হয়ে তা শুনল অরুণা আর সুকুমার। কথার উচ্ছ্বসিত স্রোত এলো দুজনের অধরের প্রান্তে, কিন্তু সুরের এমন স্নিগ্ধ মূর্ছনার সঙ্গে কোনো কথার প্রকাশই যে অসঙ্গত, একথা বাংলা সাহিত্যিক অধ্যাপক হয়ে এতটুকু বুঝতে ভুল করল না সুকুমার। আর অরুণা ভেবেই পেল না কোন কথাটি এই প্রসঙ্গে তার স্মরণীয় হতে পারে।
স্তব্ধতার সমুদ্রে আবার তাই সে সমাহিত হলো মনে মনে। আরেকবার তাদের সামনে চা রেখে গেল অনুপমা। এত আলগোছে টেবিলের সঙ্গে সে ছোঁয়ালো কাপ দুটো, এতটুকু তাতে শব্দ হল না। সঙ্গীতের সুরের প্রবাহে বিন্দুমাত্র তাতে ছন্দপতন হল না। মন্ত্রমুগ্ধের মতো হাতখানি বাড়িয়ে কাপটিকে নীরবে কাছে টেনে নিল সুকুমার। চুমুকের শব্দ পর্যন্ত তাতে হল না। আর অরুণার চা ঠান্ডা হয়ে গেল, তবু তার শ্রুতির ধ্যান ভাঙল না। জানলা থেকে সরে এসে রেকর্ডটা বদলে দিল অনুপমা। এবারে যে রেকর্ডখানি তার হাতে এলো, তার কথাগুলোর উপর চোখ পড়তেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে রইল সে। শেষে সে রেকর্ডটি আর বাজাল না। অন্য আরেকটি তার বিনিময়ে গ্রামোফোনের সঙ্গে সংযোজিত করে উঠে এলো জানলার ধারে। পথের দিকে দৃষ্টি মেলে দেখল, এমনি একটি নির্মম তমসাবৃত রাত্রে একটি কিশোরকে সে ঘর থেকে বিদায় দিয়েছে। আর আজকে তার ঘরে উজ্জ্বল আলোকের সামনে স্থির হয়ে আছে সুকুমার। সেদিন অন্ধকারের বুকে একজনের পদধ্বনির কথা ভেবে রাত্রি ভরে তার সমস্ত হৃদয় বিধ্বনিত হয়েছে। আর আজ তার বিনিময়ে তারই ঘরে একটি অপরিচিত অতিথির পরিচর্যার কথা কল্পনা করে মনে মনে ক্লান্ত হয়ে উঠল অনুপমা। ভাবল, এর জন্য কি স্তব্ধ হয়ে একদিনও সে প্রার্থনা জানিয়েছিল নক্ষত্রের দিকে চেয়ে? সুদীর্ঘ স্তব্ধতা প্রথম ভাঙল অরুণার। চেয়ার ছেড়ে উঠে এলো গ্রামোফোনের সামনে। তারপর মাঝপথে আচমকা সাউন্ড বক্সটি তুলে বলল, আর ভালো লাগছে না, ভীষণ ঘুম পাচ্ছে দিদি। কাল সারা রাত ট্রেনে একটু ঘুম হয়নি। আর সুকুমারবাবু তো সমস্ত পথটা একরকম প্রায় দাঁড়িয়ে এসেছেন। তাহলেও গানটা শেষ হতে পারত অরুণা। তোমার সৌন্দর্য বোধ দেখছে অল্প। অরুণার কথার পিঠে পিঠে প্রতিবাদ করে উঠল সুকুমার। তার চোখের বিচিত্র ইশারায় পরিস্ফুট হল অনুশাসনের এক অস্পষ্ট আভাস। আর ঘুমে জড়ানো চোখ দুটো নিয়ে সে সংকেত ভালো করে লক্ষ্যই করল না অরুণা। সুকুমারকে সে রাত্রে খাটের সম্পূর্ণ অধিকার দিয়ে দুটি বোন মেঝেতে তাদের শয্যা বিছাল। শুয়ে শুয়ে আকাশ পাতাল কি যেন ভাবতে লাগল সুকুমার। ঘুম এলো না তার চোখে, দু চোখ ভরে এলো ব্যর্থতায়। তবু অন্ধকারের দিকে অন্ধের মতো সেই স্তব্ধ হয়ে রইল। আর রাত্রি যখন একটু গাঢ় হয়ে এলো, আস্তে আস্তে বিছানার উপর উঠে বসল অরুণা। কুয়াশার মতো অন্ধকার সমস্ত ঘরটিতে ছড়ানো। তবু মুখ নিচু করে একবার অনুভব করে নিল অনুপমা নিদ্রিত কিনা। তারপর আস্তে আস্তে উঠে এলো সুকুমারের শয্যায়। তবু তার উঠবার সামান্য আঘাতেই ঘুম ভেঙে গেল অনুপমার। বিস্ময় বিহ্বল চোখে স্তব্ধতার জন্য আকুল প্রার্থনা জানালো মনে মনে শুধু অনুপমা। কিছুতেই ঘুম আসছিল না কুমার। একেই কাল সারা রাত ট্রেনে তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি। আজকেও সেরকম হলে আমি পাগল হয়ে যেতুম। সুকুমারের মুখে মুখ রেখে অতি সন্তর্পণে স্তব্ধতাকে বিদীর্ণ করে দিল অরুণা। আচ্ছা, দিদিটা সমস্ত দিন পুলিশের মতো ঘুরে ঘুরে বেরিয়েছে না? ভয় হচ্ছিল রাত্রে বুঝি বা আমাকে আঁচলে বেঁধে শয়। যাই বলো, তোমার দিদি চমৎকার মানুষ, বেশ সাদাসিদে। দুহাতে অরুণার গলা জড়িয়ে আরও নিবিড় করে তাকে টেনে নিল সুকুমার। হ্যাঁ, বেশ একটু বোকা ধরনের, তাই না? যাকে এতক্ষণে সে হয়তো স্বপ্ন দেখছে, তা দেখুক। কিন্তু বেশ লাগছে আমাদের এই অফিসার, না কুমার? মনে পড়ছে হোস্টেলে আমার ঘরে রাত্রে তুমি মেয়ে সেজে আসতে, আর আমি দরজা খুলে তোমার জন্য উৎকণ্ঠিত হয়ে জেগে থাকতুম। আর এখানে সমস্ত দিন ভরে তুমি সুকুমার বাবু, শুধু রাত্রে তুমি কুমার, আমার শয্যা সাথী। সুকুমারের বুকের ওপর মুখ ঠেকে আস্তে আস্তে বলে গেল অরুণা। সামনে কোনো মন্দিরের ঘড়িতে ঢং ঢং করে বাজল দুটো। একবার স্তব্ধ হয়ে সারা মুখে সুকুমারের কে যেন খুঁজে বেড়াল অরুণা। তোমার দিদিকে কথাটা বলেছ? আশা করি তার অমত হবে না। আত্মবিশ্বাসের তৃপ্তিতে স্নিগ্ধ কণ্ঠে বলল সুকুমার। পাগল নাকি? কখনো এখন নয়। তুমি চলে গেলে তবে আমি মুখ খুলব। যদিও ওকে আমি জানি ওর ভীষণ ইনফিরিয়রিটি কমপ্লেক্স, তবু আমি একবার বললেই ও কৃতার্থ হয়ে যাবে। আমার জন্য বেচারা এত করে, তবু মন পায় না। অন্ধকারের বুকে সে হাসিটা যেন আর্তনাদের মতো এসে বাজল অনুপমার বুকে। আচ্ছা, এখন শুতে যাই।
আর যাবার আগে আরেকবার তোমাকে আদর করে যাই। বলতে বলতে সে রাত্রির মতো সুকুমারের অঙ্গের শেষ উত্তাপ বহন করে নিচে নেমে এলো অরুণা। নেমে একেবারে অনুপমার পাশটিতে এসে নিষ্পন্দ হয়ে রইল। আর সমস্ত রাত্রি ভরে সেদিন একটুও ঘুমাতে পারল না অনুপমা। রাত্রির সমস্ত প্রহর একে একে অতিক্রান্ত হয়ে গেল বহু দূরে। অনুপমা শুধু ছলছল চোখে ভাবল, ভগবান, কেন এই অবিচার তোমার? আমার জীবন ভরে কি চিরদিন এমনই অন্ধকার থাকবে? রাত্রির আকাশে কি সূর্য দেখা দেবে না কোনো দিন? কোথায় আমার গ্রীক দেবতা? কোথায় আমার সে 19 বছরের সর্বহারা রাজকুমার? দেখে যাও, তোমার প্রতিমা আর অঙ্গে অঙ্গে আজ অনাদরের ধূসরিমা। তোমার ইন্দ্রাণীর কণ্ঠ আজ সহস্র বেদনায় উদ্বেল। কোথায় তুমি, হে আমার স্বপ্ন শুভ্র সুন্দর দেশের রাজকুমার? এই অন্ধকার, এই নির্মম লগ্ন থেকে শুকতারা হয়ে আমাকে নবপ্রভাতের কূলে নিয়ে যাও। আমার ঘুম দাও চোখ ভরে, রাত্রি ভরে। প্রভাতের অস্পষ্ট আহ্বানে রাত্রির ধ্যান ভাঙল। বন্ধ দরজার ফাঁকে শোনা গেল বিহগ বন্দনা। জানলায় হলুদ পর্দার গায়ে ঝলমল করে উঠল অরুণিমার সহস্র উচ্ছ্বাস। স্নান করে এসে স্টোভ ধরালো অনুপমা। সুকুমার বিছানার উপর বসে একটির পর একটি সিগারেট নিঃশেষ করে চলল। আর অরুণা আয়নার সামনে এসে নিজেকে কুঞ্চিত লক্ষ্য করে ভাবল, হাই অনুপমা রায়, তোমার মতো গেও মেয়ে ঠিক এমনি করেই বনে বনে ফুটে থাকবে। তুমি স্কুলের টিচার, তোমার দৃষ্টিতে, হৃদয়ে আর রুচিতে তুমি সব সময় প্রমাণ করো সে কথা। আর আমি আর্কেডিয়া কলেজের আসন্ন সেকেন্ড ইয়ারের ছাত্রী। কলেজের সমস্ত বোকা ছেলেদের আমি মানুষই, সমস্ত মেয়েদের আমি ঈর্ষার পাত্রী। তরুণ অধ্যাপকেরা আমার কথা উঠে বসে। আর এই যে সুকুমারকে দেখছ, ও আমার তনুতীর্থ যাত্রী। আজকে আমার স্কুল বন্ধ হবে রুনি, আর ফিরতে আমার ভাই আজ হয়তো একটু দেরি হবে। দেখিস সুকুমার বাবু যেন কিছু মনে না করেন। টেবিলের উপর চায়ের পেয়ালা দুটো রেখে আঁচলের একটি প্রান্ত আঙুলের সঙ্গে জড়াতে লাগলো অনুপমা। তাতে কি, অরুণা তো রইল, ওই তো সব দেখবে শুনবে। আর একটি সিগারেট থেকে পরপর কয়েকটি টান দিল সুকুমার। আমি? ওরে বাবা, গিন্নিপনাতে আমার ভারী আপত্তি দিদি, ও কথা আমি ভাবতেই পারি না। কোমরে আঁচল জড়িয়ে সমস্ত কাপড়ে হলুদ মাখিয়ে এক বুক ঘোমটা দিয়ে ঘুরে ঘুরে বেড়ানো, ওরে বাবা, সে আমি কল্পনাও করতে পারি না। তার থেকে বলো, শহরের আউটস্কার্টে দল বেঁধে একটা হলিডে ট্রিপ, ট্রাক বোঝাই করে যেতে যেতে বেশ সমস্ত পথে মিউজিক ছড়াতে ছড়াতে যাব। ওতে থ্রিল আছে, আছে রোম্যান্স। ডান হাত দিয়ে চুলের বিনুনি খুলতে খুলতে বলল অরুণা, আর গর্বেও সমস্ত মুখের রক্তিমা উচ্ছ্বসিত হয়ে উঠল। বেশ লাগে কিন্তু আমার। সন্ধ্যের সময় যখন দেখি গলায় আঁচল জড়িয়ে তুলসী তলায় বাংলাদেশের সব মেয়েরা প্রদীপের সামনে প্রণতি জানাচ্ছে, আর তাদের প্রিয়জনের মঙ্গল কামনায় সমস্ত বুকটি দুলে দুলে উঠছে, বেশ লাগে কিন্তু আমার। কুকারে রান্নার আয়োজন করতে করতে বাংলাদেশের বহু গ্রামের একটি অস্পষ্ট উজ্জ্বল স্মৃতি সকলের সামনে ছড়িয়ে দিল অনুপমা। ট্র্যাশ! ওই বোকা মেয়ের দল জীবনে কি বোঝে, কি জানে? খালি পায়ে লাল সেমিজে আর মোটা শাড়িতে সমস্ত গ্রামটাকে ভাবে তাদের পৃথিবী। পুয়ার উইমেন। না দেখলো একটা ব্যালেট ড্যান্স, না অনুভব করলো প্লেনে কন্টিনেন্ট ট্যুর করার কোনো স্বপ্ন শিহরণ। অরুণাকে যেন কিছুটা উত্তেজিত হবার মতো দেখালো। লব্ধ অভিমানে সে আয়না ছেড়ে উঠে এলো জানলায়। ভাবতেই পারি না, চৈত্রের শেষে আমের নতুন মঞ্জুরিতে সমস্ত বনভূমি আলোকিত হয়ে আছে। কৃষ্ণচূড়ার ডালে ডালে রক্তরাগ, ঘন পল্লব ভেদ করে কোকিলের কুহতান, আর দূরের নদী থেকে ভেসে আসা স্নিগ্ধ হাওয়ায় সমস্ত পল্লীবালার মাথার চুল দুলে দুলে উঠছে। ভাবতেই পারি না আমি সে দৃশ্য। পরিত্যক্ত কাপগুলো সংগ্রহ করে হাসতে হাসতে ভেতরে চলে গেল অনুপমা। সে রাত্রে তাদের সৌন্দর্য তত্ত্ব আর বিশ্লেষিত হল না। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মনীন্দ্র গুপ্তের লেখে একটি উপন্যাস অনুপমা এর দ্বিতীয় পর্ব।